হঠাৎ করে একদিন সকালবেলা ঘুম থেকে উঠলেন আর আপনি আপনার মোবাইল হাতে নেওয়ার পর কাউকে একটা প্রয়োজনীয় ইউপিআই পেমেন্ট করতে গেলেন। পেমেন্ট করতে গিয়ে দেখলেন যে আপনার অ্যাকাউন্টটি কোনোভাবেই কাজ করছে না, আপনার অ্যাকাউন্ট থেকে কোনো রকম লেনদেন করা যাচ্ছে না। তাহলে আপনার মনে কীরকম লাগবে? আপনার মনের পরিস্থিতি তখন কী হবে? আর যদি সেই সময় আপনার একমাত্র সেভিংস অ্যাকাউন্টে 1.5 থেকে 2 লক্ষ টাকা থাকে, তাহলে ভাবুন ব্যাপারটা কেমন হবে। সত্যি ব্যাপারটা কিন্তু অনেক কষ্টকর হবে, তাই না? ঠিক এমনই একটা ঘটনা কিছুদিন আগে আমার সাথে ঘটে যায়। হঠাৎ করে একদিন সকালবেলা ঘুম থেকে উঠে একজনকে আমি পেমেন্ট করতে যাব ইউপিআইয়ের মাধ্যমে। পেমেন্ট করতে গিয়ে দেখি আমার অ্যাকাউন্টটি টার্মিনেট করা হয়েছে এবং আমাকে নিয়ারেস্ট অ্যাক্সিস ব্যাঙ্কে, অর্থাৎ আমার যেই ব্যাঙ্কে অ্যাকাউন্টটি ছিল সেই ব্যাঙ্কে যোগাযোগ করতে বলা হচ্ছে। তো আমি সেই মোতাবেক সকালে ব্যাঙ্ক ওপেন হওয়ার পর আমি আমার নিয়ারেস্ট ব্রাঞ্চে গিয়ে পৌঁছলাম এবং জানতে চাইলাম আমার অ্যাকাউন্টটি কেন টার্মিনেট করা হয়েছে। তখন ব্রাঞ্চের ম্যানেজার আমাকে যেই ঘটনা বলল সেটাতে তো আমি পুরো শকড হয়ে গেলাম। ব্রাঞ্চ ম্যানেজার বলল, আপনি কোনো ফ্রডলেন্ট অ্যাক্টিভিটির সাথে জড়িত রয়েছেন। আপনার সেভিংস অ্যাকাউন্টটিতে বেশ কয়েকটি জায়গা থেকে টাকা এসছে ইউপিআইয়ের মাধ্যমে, যেগুলো ফ্রডের টাকা। আমি বললাম, ফ্রডের টাকা মানে? বললো, এরকম হতে পারে যেই টাকাগুলো আপনি নিয়েছেন সেই টাকাগুলো অন্যের অ্যাকাউন্ট থেকে অন্যের অ্যাকাউন্টকে প্রতারিত করে তারপর আপনার অ্যাকাউন্টে এসেছে। তো আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেলাম, সাথে সাথে অবাকও হয়ে গেলাম যে আমি তো এরকম কিছুই করিনি, তাহলে কেন আমার এরকম হলো? এবং ব্রাঞ্চ ম্যানেজার এও বলল যে এর ফলে কিন্তু আপনাকে ভবিষ্যতে এই অ্যাকাউন্টটির আশা ছেড়ে দিতে হতে পারে। এই অ্যাকাউন্টে যে টাকাগুলো রয়েছে সেগুলো সব ফ্রিজ হয়ে যাবে এবং আপনি বিভিন্ন আইনি ঝামেলাতেও পড়তে পারেন। তো আপনাকে খুব শীঘ্রই একজন আইনি পরামর্শদাতার কাছে সাথে গিয়ে যোগাযোগ করা উচিত এবং আপনার সমস্ত ঘটনা খুলে বলা উচিত। তো আমি সেই মোতাবেক ব্রাঞ্চ থেকে বেরোলাম। আর যখন আমি ব্রাঞ্চ থেকে বেরোচ্ছি তখন আমি ব্রাঞ্চ থেকে এরকম 2টো কাগজ আমার হাতে ধরিয়ে দেওয়া হলো এবং আমার যে সেভিংস অ্যাকাউন্টে প্রায় 1,60,000 টাকা মতন পড়েছিল সেই টাকাটার মায়াও আমাকে ত্যাগ করতে বলা হলো। কারণ বলা হলো এই ধরনের ঘটনাতে কখনোই কিন্তু এই টাকাটা অরিজিনাল যে অ্যাকাউন্ট হোল্ডার সে কখনোই রিকভার করতে পারেনি, এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে। এবার হয়তো আপনি ভাবলেন যে স্যার, আপনি কি সত্যিই কোনো ফ্রডলেন্টের লেনদেনের সাথে জড়িত ছিলেন? তো আপনার সাথে কেন ঘটলো এমনটা? আসলে আমি সেই সময়, অর্থাৎ যেই সময়ে এই ঘটনাটি ঘটেছিল তার 1 মাস আগে থেকে বড় বড় অ্যামাউন্টের লেনদেন করছিলাম ইউপিআইয়ের মাধ্যমে এবং অবশ্যই সেটা P2P ট্রানজ্যাকশনের জন্য। P2P ট্রানজ্যাকশনের ব্যাপারে যারা জানেন না তাদেরকে বলে দিই, P2P ট্রানজ্যাকশন হলো পিয়ার টু পিয়ার ট্রানজ্যাকশন। এটা বাইন্যান্স, কুকয়েন এরকম বিভিন্ন ক্রিপ্টো প্ল্যাটফর্মে যারা ট্রেড করেন তাদেরকে P2P ট্রানজ্যাকশনের মাধ্যমে টাকা লেনদেন করতে হয়। কারণ এই ধরনের প্ল্যাটফর্মগুলোর কোনো আইনি বৈধতা বা আইনি অধিকার নেই। ইন্ডিয়াতে টাকার কোনো রকম বৈধ লেনদেন এই ধরনের অ্যাপ্লিকেশন বা প্ল্যাটফর্মগুলো করতে পারে না। তো এর জন্য P2P ট্রানজ্যাকশন করতে হয়। P2P অর্থাৎ পিয়ার টু পিয়ার্স, অর্থাৎ আপনি এবং আমি আমাদের নিজেদের মধ্যে একটা কন্ট্রাক্ট করে এই টাকাগুলো লেনদেন করছি। এর মাঝখানে কিন্তু কোনো রকমের মধ্যস্থতাকারী এন্টিটি থাকবে না। এটা হলো P2P ট্রেডিংয়ের সিস্টেম। তো বাইন্যান্সে একটাই উপায় রয়েছে। বাইন্যান্সে যদি আপনি ক্রিপ্টো ট্রেডিং করেন, ক্রিপ্টো ট্রান্সফার করেন, যাই করুন না কেন, বাইন্যান্স অথবা যে কোনো প্ল্যাটফর্মে আপনি ক্রিপ্টোর কাজ করুন, ম্যাক্সিমাম প্ল্যাটফর্মগুলোতেই কিন্তু আপনাকে P2P ট্রেডিংয়ের জন্য সাজেস্ট করা হয় আর তার অপশন দেওয়া হয়। তো আমার ক্ষেত্রেও এরকমই হয়েছিল। P2P অপশনে গিয়ে আমি ট্রেডিং করেছিলাম। আমি বিগত 3-4 বছরে আমার যা পোর্টফোলিও তৈরি করেছিলাম, আমি যা প্রফিট আর্ন করেছিলাম, সবই বাইন্যান্সের ওপর জমা হচ্ছিল। আমি এটাকে ভাঙছিলাম না আর আমি দেখছিলাম যে ভালো রকম গ্রোথ হচ্ছে। তো এই টাকাটাকে আমি তুলতে চাইছিলাম না, কারণ ইউএসডিটি কেনা ছাড়া আমি কখনোই ইউএসডিটি বিক্রি করিনি। বিগত 2024-এর জুলাই-আগস্ট মাসে হঠাৎ করে আমার একটা ব্যক্তিগত অ্যাসেট কেনার কারণে আমার বড় পরিমাণে টাকার প্রয়োজন হলো। আর এই বড় পরিমাণে টাকার প্রয়োজন হতেই আমার মাথায় সবার আগে আসলো আমার বাইন্যান্স অ্যাকাউন্টে যে ক্রিপ্টো অ্যাসেটগুলো পড়ে রয়েছে এগুলোকে এবার আমি লিকুইডেট করি, এগুলো থেকে আমি প্রফিট বুক করে টাকা বের করে নিয়ে গিয়ে আমি আমার একটি অ্যাসেট কিনি। তো এই প্ল্যানের মোতাবেকে আমি বাইন্যান্সে আমার যে বিভিন্ন কয়েনগুলো ছিল সেগুলোকে ইউএসডিটিতে কনভার্ট করি এবং সেই ইউএসডিটিগুলো আমি সেল করতে থাকি ইউএসডিটিগুলোকে টাকায় কনভার্ট করার জন্য। তো এরকম করে আমি প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা ইন্ডিয়ান মানিতে কনভার্ট করি। কনভার্ট করার পর ম্যাক্সিমাম টাকা আমি আমার প্রয়োজনীয় বিভিন্ন জায়গায় পাঠানোর ছিল বা ক্যাশ করার ছিল, সেগুলো করে আমি আমার অ্যাসেট কেনার জন্য আমি লাগিয়ে দিই। লাস্ট আমার অ্যাকাউন্টে 1,62,000 টাকা মতন ছিল। সেই সেভিংস অ্যাকাউন্টের টাকাটা কিন্তু সম্পূর্ণ ফ্রিজ হয়ে গেল
আর বলা হলো আমি ফ্রডল্যান্ড অ্যাক্টিভিটির সাথে জড়িত, যদিও আমি কোনো রকম ফ্রডল্যান্ড অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিলাম না। এরপর এই বিষয়টাকে নিয়ে আরও যখন ঘাটাঘাটি করলাম এবং একজন আইনি পরামর্শদাতার কাছে গিয়ে আমি হেল্প চাইলাম, তো তিনি বললেন যেহেতু এটা ক্রিপ্টো ওয়ার্ল্ডের সাথে জড়িত, তো এটা কিন্তু নর্মাল কোর্টে এরকমভাবে হবে না। আপনি সাইবার যে দপ্তর রয়েছে, সাইবার থানাতে যোগাযোগ করুন, তারা এই ব্যাপারে আপনাকে ভালো গাইড করতে পারবেন। এটার জন্য স্পেশাল উকিল, স্পেশাল লয়ার থাকে, তাদের কাছ থেকে আপনাকে হেল্প নিতে হবে। নর্মাল লয়াররা কিন্তু এটা নিয়ে আপনাকে হেল্প করতে পারবে না। তো আমার একজন পরিচিত স্টুডেন্টের মাধ্যমে আমি একটি সাইবার থানাতে গিয়ে যোগাযোগ করলাম। তো সেখান থেকে আমি ইনফরমেশন যা পেলাম সেটাতে কিন্তু আমার মাথা প্রায় ঘুরিয়ে দিল। সেখানে আমি গিয়ে জানতে পারলাম শুধুমাত্র আমারই কিন্তু এই অবস্থাটা নয়, আমার মতন হাজার হাজার মানুষ এই ধরনের পরিস্থিতির শিকার হচ্ছেন। সারা দেশ জুড়ে ফ্রডল্যান্ড অ্যাক্টিভিটি এত বেড়ে গেছে, জামতারা গ্যাংয়ের নাম হয়তো আপনারা নিশ্চয়ই শুনেছেন। তো এই ধরনের গ্যাংয়ের লোকেরা ইনোসেন্ট লোকেদের থেকে ওটিপি নিয়ে তাদের অ্যাকাউন্টের থেকে সমস্ত টাকা উইথড্র করে ফেলে, আর সেই টাকাটা যেন তারা সেফলি রাখতে পারে তার জন্য সেই টাকাটা দিয়ে ইউএসডিটি কিনে নিচ্ছে। তো এরকমই একটা ঘটনা ঘটেছে। আমি যখন একজন অপরিচিত ব্যক্তির সাথে বাইন্যান্সে ইউপিআই লেনদেন করলাম, ইউপিআই ট্রানজ্যাকশন করলাম, তার থেকে আমি ইউপিআই টাকা নিলাম আমার অ্যাকাউন্টে, আর তার বদলে তাকে দিলাম আমি ইউএসডিটি। এই যে এই প্রক্রিয়াটির ভেতরেই কিন্তু লুকিয়েছিল সমস্ত সমস্যার জড়। আমি যেই ব্যক্তির থেকে টাকা নিয়েছি এবং যাকে ইউএসডিটি দিয়েছি, সেই ব্যক্তি 100% ফ্রডল্যান্ড অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিল। সে আমার থেকে ইউএসডিটি নিয়ে সেই ইউএসডিটিগুলো তো সিকিউর করে নিয়েছে, কিন্তু সে যে বিভিন্ন সাধারণ গরিব মানুষের থেকে টাকা মেরে নিয়ে এসছে সেটা তো আমার জানা সম্ভব ছিল না, বা কারোরই জানা সম্ভব নয়। সেই টাকাটা আমার অ্যাকাউন্টে সে দিয়ে দেওয়াতে আমার অ্যাকাউন্টটি কিন্তু ব্লক হয়ে গেল। এবং এই যে দুটো কাগজ একটু আগে আপনাদের দেখালাম, এই কাগজগুলোর মধ্যে একটি কাগজের লেখা রয়েছে সিটিজেন ফিনান্সিয়াল সাইবার ফ্রড রিপোর্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার পেয়েছি এবং একটি কমপ্লেন্টের একটি ক্যাটাগরি পেয়েছি যেখানে বলা হচ্ছে ইন্টারনেট ব্যাঙ্কিং রিলেটেড ফ্রড। কমপ্লেন ডেট দেওয়া রয়েছে, কে কমপ্লেন করেছে তার নাম দেওয়া রয়েছে, তার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, তার সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, অ্যাড্রেস ইত্যাদি। তো এখানে আমি দেখলাম ওড়িশার থেকে এক ভদ্রলোক এই কমপ্লেনটি করেছে তিনি নিজে, এবং তিনি বলছেন ডেসক্রিপশনে লেখা রয়েছে সাপোর্টিং এভিডেন্সে আইএমপিএস ফ্রড হয়েছে ওনার অ্যাকাউন্ট থেকে। আইএমপিএস যে ফ্রডটি হয়েছে তার পরিমাণ কত? তার পরিমাণ 40,000 টাকা, এবং এর ফলে আমার অ্যাকাউন্টের ডেবিট ফ্রিজ হয়েছে এবং আমার অ্যাকাউন্টটি লিঙ্ক করে দেওয়া হয়েছে। অর্থাৎ আমি কোনো রকম এখানে টাকা তুলতে পারবো না, শুধুমাত্র অ্যাকাউন্টে টাকা ঢুকবে, টাকা আমি তুলতে পারবো না। দ্বিতীয় যে কাগজটি এসছে সেই কাগজটিতে লেখা রয়েছে যে তেলেঙ্গানা থেকে একজন ব্যক্তি কমপ্লেন করেছেন, তার টাকাও এরকম ইউপিআই ট্রানজ্যাকশনের মাধ্যমে ফ্রড করে কেটে নেওয়া হয়েছে এবং ওনারও ডিসপিউটের অ্যামাউন্ট 11,000 টাকা। তো এই যে দুটো এখানে আমার কাছে কমপ্লেন এসছে, এই দুটো কমপ্লেনের মোট অ্যামাউন্টের থেকে অনেক বেশি টাকা আমার অ্যাকাউন্টে থাকার পরেও আমি কোনো রকম অ্যাক্টিভিটি আমার অ্যাকাউন্টে করতে পারিনি, এবং এখানে সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হয়েছিল যে কীরকম ধরনের থ্রেট। তো এই কাগজটার মধ্যে একটা জায়গায় কিন্তু পরিষ্কার লেখা রয়েছে আমার অ্যাক্সিস ব্যাঙ্কের অ্যাকাউন্টে যে টাকাটা এসছে এটা লেয়ার 3। লেয়ার 3 এর মানে কি জানেন? লেয়ার 3 এর মানে হলো আপনি সরাসরি কোনোভাবে এটার সাথে জড়িত নন, আপনাকে কেউ টাকা পাঠিয়েছে, যে আপনাকে টাকা পাঠিয়েছে সে হলো লেয়ার 2, আর সে যার থেকে টাকা নিয়েছে সে হলো লেয়ার 1। অর্থাৎ অলরেডি দুটো অ্যাকাউন্টে এই টাকাটা ঘুরে 3 নাম্বার ব্যক্তি আমি, যার অ্যাকাউন্টে এই টাকাটা এসছে, আর এটা ফ্রডল্যান্ডের অ্যামাউন্ট হওয়ার কারণে এই পুরো টাকাটা শুদ্ধ আমার সেভিংস অ্যাকাউন্টটাকেই কিন্তু ফ্রিজ করে দেওয়া হয়েছে। আমি অনেক মেল করেছি, আমি আলাদা আলাদা জায়গায় মেল করেছি, মেলের স্ক্রিনশট এখানে দেখতে পাচ্ছেন। এই মেলগুলো করেও কিন্তু আমি কোনো রকমের সাহায্য কোনো জায়গা থেকেই পাইনি। এক দপ্তর থেকে আরেক দপ্তর যেরকমটা হয় আমাদের দেশে সেরকমটাই হয়েছে। দেখুন এখানে খুব একটা কষ্টের বিষয় হলো আমার যে এটা হলো, আমি তো এগুলোর সাথে কোনোভাবেই জড়িত না, বা যাদের সাথে এটা হয় প্রচুর মানুষের সাথে এটা হয়, শুধুমাত্র আমার সাথেই নয়, প্রচুর মানুষের সাথে এটা হয়, P2P স্ক্যাম হয়। যাদের সাথে ঘটে তারা কিন্তু আদৌ জানে না এরকম তাদের সাথে কেন হয়েছে, এটা কেন হচ্ছে, তারা অ্যাকচুয়াল দায়ীও নয়, কিন্তু P2Pর সুযোগ নিয়ে কিছু দুর্বৃত্ত মানুষ এটা ঘটিয়ে থাকে। তো আপনিও যদি ক্রিপ্টো জগতে ট্রেডিং করেন, আপনি যদি P2P ট্রেডিং করেন, আপনাকে আমি সাবধান করে দিতে চাই কখনোই কিন্তু ইউপিআই এর মাধ্যমে কোনো রকম ট্রানজ্যাকশন করতে যাবেন না, কোনো রকম আইএমপিএসের মাধ্যমে
P2P ট্রানজ্যাকশন করতে যাবেন না, ক্রিপ্টো কেনাবেচা করতে যাবেন না। একমাত্র সেফেস্ট উপায় হলো আপনি একটি ডিজিটাল কারেন্সির ওয়ালেট খুলুন। হতে পারে আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অ্যাক্সিস ব্যাঙ্ক, HDFC ব্যাঙ্ক, এরকম বিভিন্ন আলাদা ব্যাঙ্কে আপনার সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্ট আপনি ইউজ করছেন। তো এই ধরনের প্রত্যেকটি ব্যাঙ্কে কিন্তু ডিজিটাল কারেন্সির সুবিধা প্রোভাইড করে থাকে তাদের কাস্টমারদের। তো আপনি যে ব্যাঙ্ক ইউজ করছেন, যে ব্যাঙ্কে আপনার সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, সেই ব্যাঙ্কের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন ডিজিটাল কারেন্সি ওয়ালেটের, এবং সমস্ত তথ্য দিয়ে একদম ইজি, এটা কোনো বড় ব্যাপার নয়। অলরেডি আমরা একটা ভিডিও বানিয়েছি এর ওপরে, আপনি যদি চান এই ভিডিওটি কিন্তু আই বাটনে এবং এই ভিডিওর একদম এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো, কীভাবে এটা করতে হয় সেখান থেকে দেখে নিতে পারেন। তো ভবিষ্যতে যদি আপনি কোনো কারণে P2P ট্রেডিং করতে যান, P2Pতে ক্রিপ্টো বাই সেল করতে যান, ম্যাক্সি হতে পারে, বিটগেট হতে পারে, যে প্ল্যাটফর্মে আপনি কাজ করুন না কেন, সেই ক্ষেত্রে আপনাকে এখানে সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো রকম P2P UPI, IMPS বা অন্যান্য মেথডে নেবেন না। ডিজিটাল কারেন্সির মাধ্যমে এটা লেনদেন করুন, আর ডিজিটাল কারেন্সির মাধ্যমে আপনি ক্রিপ্টো কিনুন, ডিজিটাল কারেন্সির মাধ্যমে আপনি আপনার ক্রিপ্টো বেচুন। আর এই ডিজিটাল কারেন্সিকে আপনার ব্যাংকের যে সেভিংস অ্যাকাউন্ট আছে তার সাথে আপনি লিঙ্ক করে রাখছেন। আপনি যখন খুশি আর যত অ্যামাউন্ট খুশি আপনি কিন্তু ডিজিটাল কারেন্সির ওয়ালেট থেকে আপনার সেভিংস অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারেন। আবার আপনার সেভিংস অ্যাকাউন্টের টাকাকে আপনি ডিজিটাল কারেন্সিতে কনভার্ট করতে পারেন। এই পুরো ব্যবস্থাটাতে, অর্থাৎ ডিজিটাল কারেন্সির গোটা ব্যবস্থাটিতে মধ্যস্থতাকারী হিসেবে যেহেতু RBI রয়েছে, এখানে কিন্তু ফ্রডের সম্ভাবনা 99.9% কম থাকছে। তো এখনও পর্যন্ত P2P স্ক্যাম থেকে বাঁচার এটাই একমাত্র বড় সুবিধে। আর আপনার সাথে যদি P2P স্ক্যাম হয়ে থাকে তাহলে আপনি কমেন্টস করে সেটা জানাতে পারেন আপনার কী পরিস্থিতিতে আছে। আমরা যদি কোনো রকম সাহায্য করতে পারি অবশ্যই আপনাকে সহায়তা দেওয়ার চেষ্টা করবো, যেটা কীভাবে আপনি কোথায় যাবেন, আর কোনো রকম যেন আইনি ঝামেলায় না পড়েন, পুলিশের থেকে যেন হয়রানি না ভোগ করেন, সেই ব্যাপারেও আমি আপনাদের গাইড করার চেষ্টা করব। এটুকু আমি আপনাকে বলতে পারি, আপনার যে অ্যামাউন্টটি ফ্রিজ হবে বা আপনার যে অ্যাকাউন্টটি P2P ট্রানজ্যাকশনের কারণে ফ্রিজ হয়েছে, সেই অ্যাকাউন্টটির আশা আপনি ছেড়েই দিতে পারেন। আর যদি আপনি P2P ট্রানজ্যাকশন UPI-এর মাধ্যমে করেন, সেই অ্যাকাউন্টটিতে কিন্তু কোনো রকম এক্সট্রা টাকা রাখতে যাবেন না। যত দ্রুত সম্ভব এই টাকাগুলো আপনার তুলে নেওয়া উচিত যদি আপনি কোনো ফ্রডলেন্টের সাথে জড়িত না থাকেন। আর যদি আপনি ফ্রডলেন্টের সাথে জড়িত থাকেন, ইন্ডিয়ান সিকিউরিটি সিস্টেম বা ইন্ডিয়ান সাইবার দপ্তর এতটাই ধীরে ধীরে ভালো জায়গায় পৌঁছচ্ছে, একসময় কিন্তু আপনাদের জন্য বড় সমস্যা তৈরি হবে। তো যারা এই ধরনের কাজে যুক্ত থাকছেন তারা এই ধরনের কাজগুলোকে অবিলম্বে বন্ধ করুন। আর যারা একদম জেনুইন মানুষ আছেন তারা অবশ্যই UPI-এর বদলে, IMPS-এর বদলে, বারবার করে আমি বলছি, ডিজিটাল কারেন্সি ওয়ালেটকে ব্যবহার করুন P2P-র জন্য। এই ঘটনাটি বললাম, এই ঘটনাটিতে আমি যে একজন ইনোসেন্ট ব্যক্তি, আমার যে এখানে কোনো রকম দোষ নেই, সেটা প্রমাণ করার জন্য আমি আমার সমস্ত লেনদেনের স্ক্রিনশট, লেনদেনের স্ক্রিন রেকর্ডিং এবং যাকে আমি এই USDT বিক্রি করেছিলাম তার ফোন নাম্বার, সমস্ত কিছু আমি মেইলের মারফত আমার যে ইনভেস্টিগেশন অফিসার ছিল, যে অফিসারের নাম আমি এই কমপ্লেন লেটারের মধ্যে পেয়েছিলাম, ওনাকে কিন্তু মেল করে পাঠিয়ে দিয়েছিলাম। যে কারণে আমার হয়তো টাকা গেছে, কিন্তু আমাকে কোনো রকম বড় ঝামেলার সম্মুখীন হতে হয়নি, আমাকে কিন্তু কোনো বড় হয়রানির শিকার হতে হয়নি। তো এই জিনিসটা আপনারা মেক শিওর করবেন। এই ধরনের ঘটনা ঘটলে সাথে সাথে আপনার কাছে যা যা এভিডেন্স রয়েছে, আপনি ক্রিপ্টো কবে ট্রানজ্যাকশন করেছিলেন, কার সাথে ট্রানজ্যাকশন হয়েছে, কত অ্যামাউন্টের ট্রানজ্যাকশন হয়েছে, সমস্ত কিছুর স্ক্রিনশট, স্ক্রিন রেকর্ডিং, এগুলো আপনি একটা মেইলের মারফত তদন্তকারী অফিসারকে পাঠিয়ে দেবেন। তদন্তকারী অফিসারের মেল ID, ফোন নাম্বার, সমস্ত কিছু আপনি যে কমপ্লেন লেটারটা রয়েছে সেই কমপ্লেন লেটারের মাধ্যমেই কিন্তু আপনার হাতে পেয়ে যাবেন। আর কিভাবে মেল লিখবেন, কি করবেন, এগুলোতে যদি আপনার কোনো সমস্যা হয় নিচের ডেসক্রিপশন বক্স দেখতে পারেন। নিচের ডেসক্রিপশন বক্সে আমি একটা শর্ট মেল আপনাদের জন্য লিখে রেখে দিচ্ছি। এই জায়গা থেকে শুধুমাত্র আপনি আপনার ডেট, নাম, আপনার অ্যাড্রেস ইত্যাদি পরিবর্তন করে মেলটি আপনি কিন্তু কম্পোজ করে পাঠিয়ে দিতে পারেন। আরও যদি কিছু জানার থাকে, এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য থাকে, তো অবশ্যই আজকের ভিডিওর কমেন্ট বক্সে এসে আপনি আপনার মতামত জানাতে পারেন। আর আপনি যদি বাংলা ভাষায় সহজভাবে ক্রিপ্টো কারেন্সি, ক্রিপ্টো ট্রেডিং, এই সমস্ত নলেজ নিতে চান, এগুলো শিখতে চান, তাহলে অবশ্যই ইনকাম ক্রিপ্টোর সাথে থাকুন। ইনকাম ক্রিপ্টো কিন্তু দুর্দান্ত সব এডুকেশনাল ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকার, আপনাদের হেল্প করার জন্য সব সময় সচেষ্ট থাকে। আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করছি আগামী দিনগুলোতে আপনি P2P ঝামেলা এড়িয়ে খুব সুন্দরভাবে ক্রিপ্টো জগতে নিজের কাজকর্ম চালিয়ে যেতে পারবেন। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।